হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, এখানে ফরটা তো বাক্যের শেষে বসেছে, এখানে ফ্রমও বাক্যের শেষে বসেছে, এখানে ফর মাঝে বসেছে। এখন স্যার এটি অ্যাডভার্ব হবে কিনা? আমাদের আজকের ক্লাস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ পার্ট 3। যারা পার্ট 1 এবং পার্ট 2 ক্লাসটি মিস করেছো তাদের জন্য কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ক্লাসটি করে নেবে। চলো আমরা মূল ক্লাসে ফিরে যাই। এখানে একটা বাক্য দেওয়া আছে, দ্য হেভেন্স আর অ্যাবাভ। দ্য পার্টস অফ স্পিচগত দিক থেকে অ্যাডজেক্টিভ। আমরা জানি এ অ্যান্ড দি এটা আর্টিকেল পার্টস অফ স্পিচ যদি আন্ডারলাইন করা থাকে তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ হবে? অ্যাডজেক্টিভ হবে। এও অ্যাডজেক্টিভ, অ্যান অ্যাডজেক্টিভ এবং দাও অ্যাডজেক্টিভ হবে। হেভেন্স কোন পার্টস অফ স্পিচ? আমরা এখানে দেখি আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড থাকলে সেটা কি হচ্ছে আমাদের? একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, দুইটা ওয়ার্ড থাকলে আমরা জানি অ্যাডজেক্টিভ হয়, তিনটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন হয়। তাছাড়া কয়েকটি পদ্ধতি আছে, এটাতে দেখো ভার্বের আগে আছে, তার মানে এটা কি সাবজেক্ট। সাবজেক্টটা কি হবে? হয় নাউন হবে, না হলে প্রোনাউন হবে। এজন্য আমাদের এটা পার্টস অফ স্পিচগত দিক থেকে নাউন। তাছাড়াও এস বা ইএস যুক্ত থাকলে হয় নাউন হবে, না হলে ভার্ব হবে। এখানে দেখো ভার্ব তো আছে, তার মানে এটা কি হচ্ছে আমাদের? নাউন। এরপর আমরা আসি আর এর নিচে আন্ডারলাইন করা আছে। আমরা জানি সবাই অ্যামিজার, ওয়াজার, এগুলো আমাদের বি ভার্ব। তো বি ভার্ব এখানে দেখো একটাই ভার্ব আছে, এটা আমাদের ভার্ব। যদি বলা হয় কোন ভার্ব, তাহলে খেয়াল রাখতে হবে যখন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার কোনো বাক্যে মেইন ভার্ব হিসেবে বসে তখন তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। তার মানে এটা ভার্ব, আর যদি বলা হয় কোন ভার্ব তাহলে সেটাকে লিঙ্কিং ভার্ব বলবো। এখন আসি আমরা এখানে অ্যাভাবটা কোন পার্টস অফ স্পিচ। একটু ভালো করে খেয়াল করে দেখো, অ্যাভাবটা হচ্ছে আমাদের কম্পাউন্ড প্রিপোজিশন। অন যোগ বাই যোগ আপ ইজ ইকুয়াল টু অ্যাভাব হয়। আমরা যদি অ্যাভাবকে ভাঙাই, অন যোগ বাই যোগ আপ ইজ ইকুয়াল টু হবে অ্যাভাব। অ্যাভাব জন্মগতভাবেই কিন্তু এটা হচ্ছে কম্পাউন্ড প্রিপোজিশন। যদি কোনো প্রিপোজিশন বাক্যের শেষে বসে, তারপরে যদি কোনো ওয়ার্ড না থাকে, উক্ত প্রিপোজিশন বেসিক্যালি কি হয়? অ্যাডভার্ব হয়। তাছাড়াও খেয়াল করে দেখো, প্রিপোজিশনের পরে তো কোনো ওয়ার্ড এখানে নেই, এবং প্রিপোজিশনের আগেও কোনো আমাদের ডিটারমিনার নেই, এ অ্যান্ড দি বা কোনো প্রিপোজিশন নেই। এজন্য আমাদের প্রিপোজিশনটা এখানে কি হবে? অ্যাডভার্ব হবে। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার সকল প্রিপোজিশন কি বাক্যে শেষে থাকলে সেটা অ্যাডভার্বই হবে কিনা? এখানে কিছুটা ব্যতিক্রম আছে। আমি দুইটা তোমার প্রিপোজিশনের কথা এখানে বলি, যে প্রিপোজিশনগুলো পরীক্ষায় বেশ কয়েকবার এসেছিল। হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, এখানে ফরটা তো বাক্যের শেষে বসেছে, এখানে ফ্রমও বাক্যের শেষে বসেছে, এখানে ফর মাঝে বসেছে। এখন স্যার এটি অ্যাডভার্ব হবে কিনা? না, এটা হচ্ছে ডিটাচ প্রিপোজিশন। ফর এবং ফ্রম বাক্যের শেষে বসলে সেটা কি হচ্ছে? ডিটাচ প্রিপোজিশন হয়, খেয়াল রাখতে হবে। এবং ফ্রম বাক্যের যে কোনো জায়গায় বসুক না কেন, যে কোনো জায়গায় বসুক না কেন, সেটা অবশ্যই তোমাদের প্রিপোজিশন হবে। এখন কথা হচ্ছে ফরের ক্ষেত্রে আমি উদাহরণটা দিয়েছি তোমাদের জানানোর জন্য। দেখো, ফর যদি বাক্যের শেষে বসে তাহলে সেটা প্রিপোজিশন, কিন্তু বাক্যের মাঝখানে বসবে এবং দুইটা ক্লোজকে যদি সংযুক্ত করে। কিভাবে দেখো, এই গট এটা একটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, ওয়াজ এটা একটা ফাইনাইট ভার্ব। দুইটা ফাইনাইট ভার্বকে সংযুক্ত করতে পারে একমাত্র কনজাংশন। সেক্ষেত্রে এই ফরটা যেহেতু দুইটা ক্লোজকে, দুইটা বাক্যকে সংযুক্ত করলো, তাহলে এটা কি হচ্ছে? আমাদের কনজাংশন হবে। আশা করি তোমাদের যে প্রিপোজিশন এবং পার্টস অফ স্পিচের যে ছোটো ছোটো সমস্যাগুলো থাকবে, সেই সমস্যাগুলো আমাদের এই ডিফারেন্ট পার্টস অফ স্পিচ অংশের ক্লাসগুলো দিলেন হবে, সেখান থেকে তোমরা সমস্যার সমাধান করে নিতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।